রসায়ন বিজ্ঞানের পঞ্চম অধ্যায়ে ছিলাম। আমরা এখান থেকে পড়েছিলাম আয়নিক বন্ধন কি। আয়নিক বন্ধন কি আমরা পড়েছিলাম। আমরা পড়েছিলাম সমযোজী বন্ধন কি। তারপরে আমরা পড়েছিলাম সুপ্ত যোজনী নির্ণয়। সুপ্ত যোজনী নির্ণয়। তারপরে আমরা পড়াশোনা করেছিলাম যোজনী যোজ্যতা ইলেকট্রন। যোজনী যোজ্যতা ইলেকট্রন। তোমাদের মনে আছে কি এগুলো? অর্ণব, মনে আছে কিনা বাবা? জি স্যার। আচ্ছা, তামিম জয়েন করছো কি? জি স্যার। আচ্ছা, এগুলো পড়াইছিলাম, মনে আছে কি তোমাদের? জি স্যার। আচ্ছা, আমি আরেকবার মনে করে দেই, একটু শর্টকাটে মনে করে দেওয়ার চেষ্টা করি। ইভামনি জয়েন করছিল কিনা জানি না। সেটা বলি যে আমরা এরকম করে বলছিলাম ধাতু প্লাস অধাতু। এই যে ধাতু প্লাস অধাতু এইটা যদি হয় তাহলে আমরা বলছিলাম আয়নিক। ধাতু বলতে আমরা বলছিলাম ধনাত্মক আয়ন, ধনাত্মক। আর অধাতু বলতে বলছিলাম ঋণাত্মক আয়ন, ঋণাত্মক আয়ন। এটাকে বলছিলাম আমরা আয়নিক। এই যে ধনাত্মক, ধনাত্মক আমরা বলছিলাম আবার ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়নকে বলছিলাম আমরা অ্যানায়ন। মনে আছে কিনা তোমাদের? জি স্যার। এই যে আমরা বললাম ধাতু অধাতু মিলে যে বন্ধন গঠন করবে এটাকে আয়নিক বন্ধন বলছিলাম। অধাতু, সরি, আবার বলছিলাম ধাতু মানে ধনাত্মক আয়ন, ধনাত্মক আয়ন ঋণাত্মক আয়ন মিলে যে বন্ধন গঠন করবে এটাকে বলছিলাম আমরা আয়নিক বন্ধন। ধনাত্মক মানে ক্যাটায়ন, ক্যাটায়ন প্লাস অ্যানায়ন মিলে যে বন্ধন গঠন করবে এটাকে আয়নিক বন্ধন বলেছিলাম। উদাহরণ হিসেবে আমরা দেখাইছিলাম সোডিয়াম ক্লোরাইড কিংবা পটাশিয়াম ক্লোরাইড কিংবা আমরা ক্যালসিয়াম অক্সাইড, এরকম এরকম বা ম্যাগনেসিয়াম ক্লোরাইড, এরকম করে আমরা বলেছিলাম এগুলো হচ্ছে আমাদের আয়নিক বন্ধন। সোডিয়াম ধাতু, ক্লোরিন অধাতু, এগুলো বলছিলাম। সমযোজী বলছিলাম যে অধাতু অধাতু মিলে যে বন্ধন গঠন করবে, অধাতু যোগ অধাতু এই মিলে যে বন্ধন গঠন করবে এটাকে আমরা বলছিলাম আয়নিক, সরি, সমযোজী বন্ধন। অথবা বলছিলাম ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠন করবে, ইলেকট্রন শেয়ার এর মাধ্যমে যে বন্ধন গঠন করবে এটাকে বলছিলাম আমরা সমযোজী বন্ধন। আমরা সুপ্ত যোজনী কি করছিলাম? সুপ্ত যোজনী দুই ভাবে নির্ণয় করছিলাম, একটা মৌলের ক্ষেত্রে, একটা নির্ণয় করেছিলাম মৌলের ক্ষেত্রে, আর একটা নির্ণয় করেছিলাম যৌগের ক্ষেত্রে। যৌগের ক্ষেত্রে মনে আছে? মৌলের ক্ষেত্রে কি করছিলাম আমরা? সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সর্বনিম্ন যোজনী। আর যৌগের ক্ষেত্রে বলছিলাম সর্বোচ্চ মাইনাস হলো সক্রিয়। মনে আছে? কার্যকরী বা সক্রিয়। আর যোজনী কি বলছিলাম? অষ্টক পূর্ণতার জন্য কোনো মৌল যে কটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করবে এটাকে যোজনী বলছিলাম। আর শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকবে এটাকে বলছিলাম যোজ্যতা ইলেকট্রন। উদাহরণ হিসাবে সোডিয়ামের ইলেকট্রন বিন্যাস করলে বলতে পারছিলাম 1s2, 2s2, 2p6, 3s1। এখানে সোডিয়ামের শেষ কক্ষপথে 1 আছে, আমরা জানি একটা থাকলে সেটা প্লাস হয়, নাম হয় ধাতু, তাহলে এর যোজনী 1। এই যে শেষ কক্ষপথে যে কয়টা ইলেকট্রন থাকলো এই ইলেকট্রনটাই হলো যোজ্যতা ইলেকট্রন, যোজ্যতা ইলেকট্রন। উদাহরণ হিসেবে আমরা দিতে পারি কি, ক্লোরিন যদি চিন্তা করি সেল, ক্লোরিনের কত পারমাণবিক সংখ্যা? 17। 1s2, 2s2, 2p6, 3s2, 3p5। একটু লক্ষ্য করো, এই যে আমরা বললাম 3p5 অর্থাৎ শেষ কক্ষপথে কয়টা আছে? 7টা। তাহলে শেষ কক্ষপথে 7 থাকলে অষ্টপূর্ণ করতে একটা লাগে, এটা -1 হয়, নাম বলছিলাম অধাতু। নাম বলছিলাম কি? অধাতু। এবং বলছিলাম যে শেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটা যোজ্যতা ইলেকট্রন। শেষ কক্ষপথে তাহলে 5 2 কত? 7টা ইলেকট্রন, তাহলে এটা হলো যোজ্যতা ইলেকট্রন। আমরা তো এই পর্যন্ত শিখেছিলাম, কারো কোনো কনফিউশন আছে কিনা? আরেকটা জিনিস শিখেছিলাম সেটা হলো কি, মুক্ত জোড় বন্ধন জোড়।
মনে আছে? মুক্তজোড় বন্ধন জোড় কিভাবে করছিলাম? এই যে PCl3 দিয়েছিলাম, দিয়ে বলছিলাম পির সর্ববস্তু স্তরে কটা থাকে? 5টা থাকে। আর আমরা এই যে ক্লোরিন তিন পাশে 3টা দিছিলাম, দিয়ে বলছিলাম একটা করে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা করে থাকে, 7টা করে দিলাম, 7টা করে থাকে দিয়ে দিলাম, এখানে 7টা আছে দিয়ে দিছিলাম। তাহলে এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, এই যে একটা বন্ধন, তাহলে এখানে বলছিলাম বন্ধন জোড় হলো 1 2 3, 1 2 3টা, বন্ধন জোড় হলো 3টা। মুক্ত কাটা 1 2 3 4 5 6 7, 7, এইখানে একটা 8 9 10, তাহলে মুক্ত জোড় হলো, মুক্ত জোড় আমরা বলছিলাম 10টি। এই পর্যন্ত আমরা শিখছিলাম কিনা তামিম সাহেব? জি স্যার। এখন তাহলে আমরা একটা নতুন জায়গাতে যাই। এই অধ্যায়টার এই জায়গার এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, শুধু গুরুত্বপূর্ণ না, খুবই গুরুত্বপূর্ণ। এবং এই ক্লাসটাকে মন দিয়ে করতে হবে, শুধু মন না, খুব মন দিয়ে করতে হবে। তো এইটা তোমরা মন দিয়ে করার আগে আমাকে একটু 2-1 মিনিট একটু সময় দিতে হবে তোমাদের। হ্যাঁ, তোমরা একটু লাইনেই থাকিও, আমি একটু 2 মিনিট কাজ করব, করে আবার তোমাদের স্ক্রিন শেয়ার করছি। ওকে স্যার। স্ক্রিন শেয়ারটা অফ করছি আমি। তোমরা একটু লাইনে থাকবা, আমি শুধু 2 মিনিট একটু সময় নিব তোমাদের, সেই 2 মিনিট সময়ের মধ্যে আমার স্ক্রিন শেয়ারটা আমি আবার তোমাদেরকে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার ডিসপ্লে দেখা যায় কিনা? জি স্যার দেখা যায়। জি স্যার দেখা যায়। আমরা একটু এবারে আসি, ডিসপ্লে যদি দেখা যায় তাহলে একটু আমরা আমাদের কাজে আসি। সেটা হচ্ছে তোমরা এবার একটু লক্ষ্য করো তো বাবা, আমরা এবার একটু জানার চেষ্টা করি। আমি ওই যে তড়িৎ ঋণাত্মকতা যেটা বললাম, যেমন তামিম সাহেব তোমার কোশ্চিনটা ছিল এরকম যে বাবারে আয়নীকরণ শক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, আর একটা কি আছে, ইলেকট্রন আসক্তি, মনে আছে? আমরা এটা 4 অধ্যায়ে আছে। তাহলে এখন 4 অধ্যায়ে এটা আছে, তোমরা এটা জানো কিনা এটাকে বোঝা দরকার। এবার দেখো তামিম সাহেব, আয়নীকরণ শক্তি কি বলছিলাম? যে কোনো মৌলের, অর্থাৎ এক মৌল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগবে, অর্থাৎ কোনো মৌল এক মোল ধনাত্মক আয়নে পরিণত হতে যে পরিমাণ শক্তি লাগবে, এটা আয়নীকরণ শক্তি বলছিলাম। যেমন সোডিয়ামের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? একটা ইলেকট্রন থাকে। একটা ইলেকট্রন ত্যাগ করলে সোডিয়াম প্লাস আয়ন হয়। এই যে একটা ইলেকট্রন ত্যাগ করতে বা এক মোল ধনাত্মক আয়ন তৈরি হইতে যে পরিমাণ শক্তি প্রয়োজন হয়, এটাকে বলছি আমরা হচ্ছে কি? আয়নীকরণ শক্তি। ইলেকট্রন আসক্তি কি? কোনো মৌলের এক মোল ঋণাত্মক আয়ন পরিণত হইতে যে পরিমাণ শক্তি লাগবে, এটাকে বলি আমরা ইলেকট্রন আসক্তি। তাহলে ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন থাকে, ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলে ক্লোরিনে মাইনাস হয়ে যায়। এরকম মাইনাস এক মোল ঋণাত্মক আয়ন তৈরিতে যে পরিমাণ শক্তি লাগবে, এটা হলো ইলেকট্রন আসক্তি। তড়িৎ ঋণাত্মকতা কি বলছিলাম? যে যে কোনো দুটা মৌল পরস্পরের সাথে যুক্ত হলে, যেমন HCl, HF, এরকম যে কোনো দুটা মৌল পরস্পরের সাথে যুক্ত হইলে নিজের দিকে যে ইলেকট্রন টানার যে একটা প্রবণতা, বা নিজের দিকে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ শক্তি, অর্থাৎ নিজের দিকে ইলেকট্রনের প্রতি যে আকর্ষণ শক্তি, এটাকে আমরা বলবো তড়িৎ ঋণাত্মকতা। এটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। ঋণাত্মকতা। আমি কি বিষয়টা বুঝতে পারছি? এই দুটো জিনিস কারো প্রবলেম আছে কিনা দেখো তো। না স্যার। অর্ণব, জি স্যার। প্রবলেম আছে কি নাই?
প্রবলেম জি না স্যার। ইভামনি? প্রবলেম নাই স্যার। আচ্ছা, প্রবলেম নাই। আচ্ছা, ওকে, কোনো সমস্যা নাই। আমরা একটু যেটা শিখতে চাইছিলাম এবার একটু সেটাতে আসি। তামিম সাহেব, এটা কেন লাগবে এটা যদি আমি বলি তাহলে একটু বলি। দেখো, এই আরেকটা কথা, সেটা হলো তোমরা কিন্তু অনেক কিছু বুঝতে নাও পারো, যে মাথার উপর দিয়ে দৌড় দিতে পারে। তোমরা কিন্তু শরম লজ্জা করবা না, আমাকে অবশ্যই বলবা। আমি তোমাদের সমস্যা সমাধানের জন্যই পড়াশোনা করাচ্ছি। তোমরা যাতে এইটা ক্লাস করে একটু হলেও উপকৃত হও, যেগুলো ক্লাসের স্যারেরা তোমাদেরকে হেল্প করে না, আমি যেন প্রত্যেকটা জিনিস তোমাদেরকে হেল্প করতে পারি, এই উদ্দেশ্য নিয়েই কিন্তু আমার এই ক্লাসটা করানো। তোমরা যদি না শিখো গতানুগতিক, তোমাদের স্যারেরাও যা শেখায় আমিও তাই শেখাচ্ছি, তাহলে কিন্তু এই আমার ক্লাস করানোটা আসলে সার্থকতা হবে না। তোমরা যতক্ষণ বুঝবে না আমাকে বলবো, আমি তোমাদের হেল্প করব। বিষয়টা বুঝতে পারছি? জি স্যার। জি স্যার। এইবার যেটা শেখানো দরকার সেটা হলো পোলার অণু। এই পোলার অণু তোমরা বোঝো কিনা সেটা আমাকে একটু বলো। পোলার কে কে বোঝো, কে বোঝো না? আমাদের বুঝি সাথে স্যার। হাসান সাহেব বোঝেন পোলার অণু, তাই না? জি হৃদয় হাসান, অর্ণব, বোঝো কি জি না পোলার অণু? স্যার। বুঝি স্যার। আচ্ছা, আমরা ইভামনি আমি বুঝি না স্যার। বোঝো না, না? আমিও বুঝি নাই। খুব ভালো লাগলো, ধন্যবাদ। তুমি বোঝো না, তোমার জন্যই আমি। এবার তামিম, বোঝো কি? না স্যার। আর জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছো বাবা? স্যার বুঝি, আরেকবার বুঝাই দিলে ভালো হয়। আচ্ছা, আমি এখন তোমাদেরকে একটা কোশ্চেন একটু লিখি, তারপরে বাকিগুলো বুঝাই। কোশ্চেনটা একটু লিখি। সেটি হলো, আমাদেরকে বলা হয়েছে কোশ্চেনটা এরকম, যে নিচের কোনটি পোলার অণু? নিচের কোনটি পোলার অণু? আমার মূলত ক্লাসটা হলো নেওয়ার উদ্দেশ্য হলো এইটা, নিচের কোনটি পোলার অণু এটাই শেখানো। 1 নাম্বার অপশনে আমাদেরকে দিয়ে রাখছে যে ক্যালসিয়াম অক্সাইড। 2 নাম্বার অপশনে আমাদেরকে দিয়ে রাখছে, 2 নাম্বার অপশনে এখানে লিখি দিয়ে রাখছে আমাদেরকে হচ্ছে কার্বন ডাই অক্সাইড। 3 নাম্বার অপশনে আমাদেরকে দিয়ে রাখছে যে সিলিকন ডাই অক্সাইড। 4 নাম্বারে দিয়ে রাখছে অ্যামোনিয়া। আমরা এবার কি বলবো, কোনটা পোলার? কে বলতে পারো তোমরা? যদি তোমাদের কাছে বই খাতা কলম থাকে একটু নিয়ে বসো, যে দেখো যে এইটার মধ্যে কোনটা পোলার হতে পারে। স্যারেরা কি শিখিয়েছে, যারা পারো না তাদের জন্য আমি আছি, চিন্তা করো না। যারা একটু বোঝে তোমাদেরকে একটু বোঝার জন্য বলছি বাবা। দেখো, এটা বিভিন্ন বোর্ডে আসে একটা কোশ্চেন। হৃদয় হাসান, দেখো তো বাবা এটা করা যায় কিনা। স্যার পারি না। পারো না? জি না স্যার। আর জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছো বাবা, দেখো তো পারা যায় কিনা। স্যার আপনি করে দেন। আচ্ছা, আমি তাহলে একটু তোমাদেরকে হেল্প করি। তোমরা একটা নোট লিখতে হবে বাবা তোমাদের। আচ্ছা, তোমরা কি এটা কখনো শুনছো যে তড়িৎ ঋণাত্মকতা, যেমন আমরা 1 নাম্বার মৌলটার নাম কি শিখেছিলাম? হাইড্রোজেন। 1 নাম্বার মৌলটার নাম শিখেছিলাম হচ্ছে হাইড্রোজেন। হাইড্রোজেন। এবং সর্বশেষ আমরা 30টা মৌল পড়ছিলাম, 30 নাম্বার মৌলের নাম শিখছিলাম হলো জিঙ্ক। এই এই যে এরকম তড়িৎ ঋণাত্মকতার মান আছে, তোমরা কি এটা জানো? জানো কি জানো না? বা এরকম নাম শুনছো কিনা? হৃদয় না। হাসান, শোনোনি না? জি না স্যার। জি না স্যার, জি না, জি না। আচ্ছা, হৃদয় হাসান অথবা এই যে কি বলবো, জহুরুল ইসলাম আইডি যে জয়েন করছে বাবা, এই একটা জিনিস দেখো তো, সেটা হচ্ছে যে এই যে এইচএফ, এটা পোলার যৌগ কিনা?
জানি না স্যার। আচ্ছা আমি জানি না তাই না বাবা? আচ্ছা এই সেল এটা পোলার যৌগ কিনা? তোমাদের মধ্যে কেউ জানো কি এটা পোলার যৌগ কিনা? আচ্ছা তোমরা যদি না জানো তোমাদেরকে আমার একটা জিনিস দেখানো খুব দরকার। আমি কি একটু তোমাদের কাছ থেকে 5টা মিনিট সময় নিতে পারি? আমি কি তোমাদের কাছ থেকে 5 মিনিট সময় নিতে পারি? একটা জিনিস আমার মনে হচ্ছে তোমাদের দেখানো খুব দরকার। জি স্যার। জি স্যার, আপনারা একটু লাইনে থাকবেন, আমি একটু 5টা মিনিট আপনার। আচ্ছা তোমরা এবার দেখো তো ডিসপ্লে দেখা যায় কিনা, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, জি দেখা স্যার। যায়। হ্যাঁ জি এইবার স্যার। আমরা যেমন এরকম শিখছিলাম, তোমাদের মনে আছে কিনা দেখো তো, যে হাইড্রোজেনের আমরা পারমাণবিক সংখ্যা শিখছিলাম, পারমাণবিক ভর শিখেছিলাম। সেরকম আমরা যদি কোনো মৌল তড়িৎ ঋণাত্মক হয়, অর্থাৎ তড়িৎ ঋণাত্মকতা মৌলেরই তো আসলে পোলার থাকবে। এই কোনো মৌল পোলার হবে কিনা বলে দেখো, কোনো মৌলটা পোলার হবে কিনা এইটা বোঝার জন্য আবার একটু মন দাও, আমার কথা শোনো। কোনো মৌল পোলার হবে কিনা বা কোনো যে আমরা পড়বো আর কি যৌগ, যেমন কিছুক্ষণ আগে আমি বললাম যে এই শেপটা হচ্ছে পোলার যৌগ। এই শেপ কি যৌগ? পোলার যৌগ। পোলার যৌগ। কিংবা এবার বললাম যে এই সেল একটা পোলার যৌগ। এই যে এই শেপ কিংবা এই সেল পোলার যৌগ, আমাদের পরীক্ষাতে যদি বলা হয় যে এই শেপ এই সেলের মধ্যে কোনটি পোলার এবং কেন, উত্তর কি দিব? এই যৌগটা পোলার হবে কিনা এইটা আমাদের হচ্ছে এই যে ইলেকট্রোনেগেটিভিটি বা তড়িৎ ঋণাত্মকতার মান, এটা হলো তড়িৎ ঋণাত্মকতার মান। এই যে তড়িৎ ঋণাত্মকতা, তড়িৎ ঋণাত্মকতা, ঋণাত্মকতা, এই যে তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে আমাদেরকে এগুলো নির্ণয় করতে হয়। তাহলে হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 2.20। হিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা, যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, এদের তড়িৎ ঋণাত্মকতা নাই। তারপরে হচ্ছে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 0.98। তারপরে আমরা যদি বলি যে বেরিলিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত, তোমাদেরকে বললাম যে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা 3.5। এখানে আমরা লিখছি কত? 3.44 লিখছি, 3.5 লেখা যায়। তারপরে সরি, এই যে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা 3 কত লিখছি আমরা? 98। এখানে তড়িৎ ঋণাত্মকতার মান আমরা 4.0 লিখতে পারি। তারপরে ধরো এই যে নিয়ন বা এরকম বিভিন্ন কিছু আছে তড়িৎ ঋণাত্মকতার মান। এই তড়িৎ ঋণাত্মকতার মান জিনিসটা কি বুঝাইতে পারছে কিনা? আচ্ছা অর্ণব সাহেব, তড়িৎ ঋণাত্মকতার মানটা বুঝাইতে পারছি কি পারি নাই, বুঝতে পারছো কিনা? জি স্যার। জি স্যার, আমরা বলি এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমাদের কিছু কিছু মনে রাখতে হবে। আমরা যদি এটা বুঝাইতে চাই যে স্যার এটা পোলার হবে না নন পোলার হবে, এই অণুটা পোলার হবে কিনা বা এই অণুটা নন পোলার হবে কিনা, যেমন এই যে ক্যালসিয়াম অক্সাইড, এটা পোলার হবে কিনা নন পোলার হবে, প্রথমে কিন্তু বলছিলাম। তারপরে আমাদের লিখে রাখছিলাম অ্যামোনিয়া পোলার হবে কিনা নন পোলার হবে। তারপরে আমরা লিখছিলাম যে সিলিকন ডাইঅক্সাইড পোলার হবে কিনা নন পোলার হবে। তারপরে আমরা কি লিখে রাখছিলাম যে কার্বন ডাইঅক্সাইড পোলার হবে কিনা নন পোলার হবে। এই যে এত কিছু জিনিস, এটাকে আইডেন্টিফাই করার জন্য আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে। কি জিনিস মনে রাখতে হবে? এই যে তড়িৎ ঋণাত্মকতার মানগুলো যদি আমরা মনে রাখতে পারি, তাহলে আমরা বলে দিতে পারবো যে এটা পোলার হবে কিনা পোলার হবে না। এখন একটা উদাহরণে আসি, এটা এখানে থাক, এটা এখানে থাক। তাহলে আমরা কয়টা নাম লিখছি? একটা এই শেপ আর একটা এই সেল যেহেতু লিখছি, তাহলে তোমরা একটু এই দিকে তাকাও, আমরা একটু নিচের দিকে যাই। তোমাদের কাছে খাতা থাকলে তোমরা একটু খাতাটা বের করো, নোটিশ বোর্ড লিখো। 1 নাম্বার লিখবা তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য। তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, মানের পার্থক্য 0 থেকে 0.5। এটা যদি হয় তাহলে এটা হলো বিশুদ্ধ সমযোজী নন পোলার। বিশুদ্ধ সমযোজী
সমযোজী, আর এটা হবে কি নন পোলার, নন পোলার, নন পোলার। 2 নাম্বার আরেকটা লেখো, 0.5 থেকে 2.1 পর্যন্ত বা 2.0 পর্যন্ত পর্যন্ত মানের পার্থক্য হলে এটা হবে পোলার যৌগ। তিন নাম্বারটা হলো, আমাদেরকে যদি এরকম বলা হয় যে 2.0 থেকে উপরে উপরে আমরা যা যা পাবো আর কি, যা যা পাবো, বেশি যেটা পাবো আর কি, 0.2 থেকে উপরে, কিংবা এখানে বলা হয়ে থাকে যে 0.5 থেকে 2.1 পর্যন্ত আর কি যেটা থাকে এটা পোলার যৌগ হয়। এখন 2.0 থেকে উপরে বা 2.1 থেকে উপরে, 2.1 থেকে উপরে যেটা থাকবে এগুলো হবে আয়নিক যৌগ, আয়নিক যৌগ। আপাতত এই 3টা জায়গা বুঝতে পারছো কিনা? তোমাদের কাছে যদি খাতা কলম থাকে তাহলে একটু লিখো। লেখা শেষ হলে আমাকে একটু বলবা যে স্যার লেখা শেষ হয়েছে, তারপরে আমরা মূল কাজে যাব। তোমাদের লেখা কি হয়েছে? স্যার জি স্যার। জি স্যার, আমরা এবার তাহলে কাজ করি। এবার তাহলে একটা জিনিস দেখো, আমরা বললাম যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য হইলে এটা হবে 0 থেকে 5-এর মধ্যে হইলে হবে নন পোলার, কিংবা 0.5-এর উপরে 2.1 পর্যন্ত যেটা হবে এটা হলে পোলার যৌগ হবে, কিংবা 2.1 থেকে উপরে যা যা হবে সেগুলো হচ্ছে আয়নিক যৌগ। তাহলে তোমাদের মনের মধ্যে কি একটা কোশ্চেন হইতে পারে না যে স্যার এই আয়নিক যৌগ আর সমযোজী যৌগ এগুলোর মধ্যে আসলে পোলারটা কে? তাহলে আমরা যেহেতু বলছি আয়নিক যৌগ সরাসরি নাম বলছি, সমযোজী যৌগ সরাসরি নাম বলছি। অর্ণব কিছু বলবো বাবা? জি না। জি না, কিছু বলবো না, ঠিক আছে, আমরা একটু আমাদের কাজ করি। হ্যাঁ, এবার দেখো, তাহলে আয়নিক যৌগ তো আয়নিক যৌগই, আয়নিক যৌগ এটা সরাসরি আয়নিক, কোনো সমস্যা নেই, এটার মধ্যে কোনো ভেজাল নাই, সরাসরি আয়নিক, আয়নিক। তাহলে সমযোজী যৌগগুলো পোলার হইতে পারে, সমযোজী যৌগ পোলার। তাহলে সমযোজী যৌগ হলো পোলার। আবার সব সমযোজী যৌগই যে পোলার হবে এমন কোনো শর্ত নাই। তার মানে সমযোজী যৌগ পোলার হবে, আমরা একটা জায়গা কিন্তু শিওর যে সমযোজী যৌগগুলো পোলার হচ্ছে। তাহলে আবার আমরা এটাও বলতে পারি যে সব সমযোজী যৌগ পোলার নয়, সব সমযোজী যৌগ পোলার নয়, সমযোজী যৌগ পোলার নয়, যৌগ পোলার নয়। এখন তোমার মনের মধ্যে কোশ্চেন হতে পারে যে স্যার পোলার জিনিসটাই কি, এটাই তো বুঝলাম না। এখন পোলার জিনিসটা হলো, যেমন আমরা বলছি যে এই সেল একটা পোলার যৌগ, একটু দেখো, একটি পোলার যৌগ, পোলার যৌগ। আবার এই সেপ আমরা বলছি একটি পোলার যৌগ। কিভাবে আমরা প্রমাণ করছি, এখনই প্রমাণ করব, দাঁড়াও। এবার দেখো, এইখানে একটা ধনাত্মক আয়ন একটা ঋণাত্মক আয়ন, আবার হাইড্রোজেনকে যদি আমরা অধাতু ধরি তাহলে দুইটা ঋণাত্মক আয়ন, তাহলে এটা সমযোজী বন্ধন, অর্থাৎ ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার যে একটা প্রবণতা এটা এই দুটার মধ্যে আছে, এটার ক্ষেত্রেও তাই আছে, তাহলে এটা পোলার। আমরা পোলার চেনার জন্য আরেকটা কথা বললাম যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, আমি তোমাদেরকে লিখে দিয়েছিলাম তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য। কিসের পার্থক্য? তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য, ঋণাত্মকতার, তড়িৎ ঋণাত্মকতার কার পার্থক্য? মানের পার্থক্য। মানের পার্থক্য দিয়ে কিন্তু আমরা পোলার নির্ণয় করতে পারি, পার্থক্য দিয়ে কি নির্ণয় করা যায়? পোলার নির্ণয় করা যায়। কিভাবে আমরা একটু দেখি পোলার নির্ণয় করা যায়। আমরা যদি এই যে এই সেল লিখি, খুব ভালো করে দেখো, এবার দেখো এইচ, এইচ এর তড়িৎ ঋণাত্মকতা কত, আমরা একটু যাই, এইচ এর কত তড়িৎ ঋণাত্মকতা? 2.20। তাহলে এবার আমরা আসি, এইচ হলো 2.20। এবার সিএল এর তড়িৎ ঋণাত্মকতা কত, আমরা একটু পড়ি দেখি। সিএল, সিএল এর তড়িৎ ঋণাত্মকতা একটু দেখো, সিএল, সিএল কই আছে? এই যে সিএল 3.16। তাহলে সিএল এর তড়িৎ ঋণাত্মকতা কত? 3.16।
এইবার এই দুটার পার্থক্য করো দেখি, ক্যালকুলেটর কত বের হয়। এবার মনে একটু বের করে দাও বাবা, কত বের হয়, ক্যালকুলেটর আছে না কাছে, দেখো। 0.96। 0.96, এইটা বাড়ালো তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য। আমরা এবার একটু এই সেভ করি, এই সেভটা পোলার কিনা। এইচ তাহলে আমরা বুঝতে পারছি 2.20, আর এফ তাহলে কত আমরা বলছিলাম, এইমাত্র বললাম যে 4.0 এফ। এই দুটার পার্থক্য কত দেখি কত বের হয়। 1.8। 1.8। এবার দেখো আমরা কিন্তু একটা কথা বলেছিলাম, তোমাদের মনে আছে কিনা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য যদি 0.5 থেকে 2.1 পর্যন্ত হয়, তাহলে এই যৌগটাকে আমরা বলি কি যৌগ, পোলার যৌগ, বলেছি কিনা। তাহলে এইখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত, একটু ভালো করে লক্ষ্য করো। এইখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হলো 0.5 থেকে বেশি, 2.1 পর্যন্ত। তাহলে এটা 0.5 থেকে বেশি, তাহলে 0.96 স্বাভাবিক অর্থেই পোলার, 1.8 ও স্বাভাবিক অর্থেই পোলার। তাহলে এই দুটা যৌগ কিন্তু হলো কি যৌগ, পোলার যৌগ। আমরা আপাতত চিনতে পারছি কি যৌগ, পোলার যৌগ। এখন তোমাদেরকে যদি কেউ বলে যে এই দুটার মধ্যে বেশি পোলার কোনটা, তাহলে এই যে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য যার বেশি হবে সেটি বেশি পোলার। তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানের পার্থক্য বেশি কার, HF। এইচএফ। তাহলে এই ক্ষেত্রে এই দুটার মধ্যে পোলার, বেশি পোলার হচ্ছে কোনটা, এইচএফ। এখন পোলারটা কি জিনিস বললাম, যে দুটা একটা সমযোজী যৌগের মধ্যে ইলেকট্রনের প্রতি যার যত আকর্ষণ শক্তি, এইটার নামই হলো পোলার যৌগ। এখন তাহলে দেখো এই যে HCl আর HF পোলার, এটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা। কারো যদি কোনো কনফিউশন না থাকে, যে জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছে বাবা, কনফিউশন আছে, না স্যার। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এই যে নোটটা যেটা লিখতে বলছিলাম, নোটটা লিখছো তো? জি স্যার। হ্যাঁ জি, এখন খেসালটা তো শুরু হবে এখানে স্যার। এইবার দেখো আমরা কিন্তু এইখানে এসে লিখে রাখছিলাম নিচের কোনটি কি, পোলার অণু। তাহলে আমরা একটু একটু নিচে লিখি, এই প্রশ্নটায় আরেকবার নিচে লিখতে যাচ্ছি আর কি, এইখানে লিখি। প্রশ্নটা ছিল নিচের কোনটি অণু পোলার, অণু পোলার অণু, পোলার অণু। এটা আমাদের কোশ্চেন ছিল। আমাদের 1 নাম্বার বা ক নাম্বার অপশনে ছিল কি, ক্যালসিয়াম অক্সাইড। 2 নাম্বার অপশনে কি ছিল, বললাম যে কার্বন ডাই অক্সাইড। এইখানে 3 নাম্বার অপশনে কি ছিল, সিলিকন ডাই অক্সাইড। আচ্ছা এটা একটু কাছে লিখি, আচ্ছা এখানে লিখি সিলিকন ডাই অক্সাইড। 4 নম্বরে কি ছিল, NH3 অ্যামোনিয়া। এবার দেখেন ক্যালসিয়াম অক্সাইড কি পোলার কিনা আমাদের চেক করা দরকার কিনা। আচ্ছা ক্যালসিয়াম, তাহলে এখন ক্যালসিয়ামের তড়িৎ ঋণাত্মকতা কত দেখো তো, ক্যালসিয়াম 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 1, ক্যালসিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 1। তাহলে আমরা এখানে লিখি আমাদের একটু বোঝার সুবিধার্থে, ক্যালসিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 1, আর অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান কত, 3.5। পার্থক্য করে দেখি কত বের হয়। -1 কত হয় দেখো, 2.5 হয় কিনা, 2.5 হয়। জি। এবার কার্বন ডাই অক্সাইড আমরা একটু চিন্তা করি, কার্বনের তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত আমরা একটু দেখে নেই। কার্বন কত নাম্বার, কার্বন 6 নাম্বার মৌল, কার্বনে কত 2.55, এই যে কার্বন 2.55। তাহলে আমরা এখন লিখি কার্বন কত 2.55, আর অক্সিজেন কত বললাম 3.5। এবার এটা পার্থক্য করে দেখি কত বের হয়।
0.95. 0.95, গুড। এবার আমরা একটু সিলিকনের কাছে আসি। সিলিকনের তাহলে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত দেখে নেই। সিলিকনের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.90। কত? 1.90। আর অক্সিজেন কত আমরা বললাম? 3.5। পার্থক্য করো দেখি কত বের হয়। 1.6. 1.6। 1.6 ছিল? জি স্যার। জি, আচ্ছা। জি স্যার হয়েছে। এবার আমরা একটু আসি অ্যামোনিয়া। নাইট্রোজেনের কত তড়িৎ ঋণাত্মকতা? নাইট্রোজেনটা একটু দেখে নেই। নাইট্রোজেন হলো 7 নাম্বার মৌল, 3.04। নাইট্রোজেনের কত? এনটা হচ্ছে 3.04। আর হাইড্রোজেন কত? 2.1। বিয়োগ করো, 2.0 বিয়োগ করো, কত হয়? স্যার হাইড্রোজেন 1.04। 1.04 হয়তো নাকি? জি স্যার। এবার আমরা একটু আসি নিচের কোনটা পোলার। আমাদের কোশ্চেন ছিল নিচের কোনটা পোলার। আমরা এবার যদি একটু তাকাই, ক্যালসিয়াম অক্সাইডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হইল কত? 2.5। তারপরে 2 নাম্বার কি? কার্বন ডাই অক্সাইড এর তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত হইল? 0.95। সিলিকন ডাই অক্সাইডের তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত? 1.6। আর NH3 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য কত বের হইল? 1.40। তা আমরা তোমাদেরকে যে সত্যটা লিখে দিয়েছিলাম, খুব মন দাও, তোমাদেরকে যে সত্যটা লিখে দিয়েছিলাম, এই যে সত্যটা লিখছি ওই সত্যের মধ্যে স্যার 1.04 হবে। 1.04 না? ও জি স্যার। আচ্ছা আচ্ছা, এখানে এখানে সরি সরি সরি, 1.04। 1.04। এবার তোমাদের যেটা লিখেছিলাম, সত্যগুলা লিখেছিলাম, 2 নাম্বার সত্যের দিক তাকাও, 1 নাম্বার সত্যের দিক তাকাও, এটা সমযোজী। 2 নাম্বার সত্যের দিক তাকাও, এটা আলাদা জিনিস। আর 2.5 পর্যন্ত মানে 2.1 থেকে উপরে যেগুলো থাকবে সবগুলোর নাম কি বলেছি? আয়নিক, মনে আছে? জি স্যার। তার মানে আয়নিক কি হইতে পারে না? পোলার হইতে পারে না। পারে না। তার মানে একটা, এই ক নাম্বার শেষ, ক নাম্বারটা ক্লোজ করলাম। আয়নিক যৌগ যেহেতু পোলার হইতে পারে না, তাহলে আয়নিক যৌগের এখানে একটা অপশন আছে 2.5 পর্যন্ত গেছে। আমরা আয়নিক এটা চিনি, ক্যালসিয়াম ধাতু, অক্সিজেন অধাতু, ধাতু অধাতু মিলে আয়নিক হয়ে যায়, এটা পোলার নয়, এটা আয়নিক যৌগ। তাহলে এটা ক্লোজ হয়ে গেল। কিন্তু তোমাদেরকে সত্য লিখে দিয়েছিলাম 0.5 থেকে 2.0 অথবা 2.1 পর্যন্ত এই মানের যেগুলো থাকবে সেগুলোই পোলার। তার মানে সূত্র বলছে এটাও পোলার, এটাও পোলার, এটাও পোলার, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে এখন উত্তর কি হবে? চিন্তা তো এটাই। আমার আমার কোশ্চেনটা বুঝতে পারছো কিনা, যে ক্যালসিয়াম অক্সাইড আয়নিক ক্লোজ করে দিয়েছি, কার্বন ডাই অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, NH3 অ্যামোনিয়া, সত্য তো সবগুলাই পোলারের মধ্যেই আছে নাকি? জি স্যার। তাহলে এখন হ্যাঁ হৃদয় সাহেব, বললাম সবগুলো তো পোলারের সত্যের মধ্যেই আছে, বাইরে তো জি নাই। স্যার। তো এখন পোলার জি হবে না কোনটা? স্যার। উত্তর তো হবে একটা, তিনটা তো আর উত্তর হবে না। জি না স্যার। হ্যাঁ, এখন এইটাই ঘটনা, এইটাই ঘটনা, আর এইটাই আমরা ভুল করি, আর এইটাই স্যারেরা কেন জানি এইটা মিস করে পার হয়ে যায়, জানি না। এটাই হেল্প করি তোমাদের একটু, অন্তত এটা তোমাদের কাছে নতুন লাগবে। আর এটা তোমাদের স্যারেরা হয়তো এই জায়গাতে এত ডিপলি ঢুকবেও না, আমার মনে হয়েছে ঢোকা দরকার, তোমাদেরকে শেখানো দরকার, একটু শিখাই। আচ্ছা, এই জায়গাটা একটু বোঝাই এখন তোমাদেরকে, একটু প্রথম দিন যা শিখিয়েছিলাম সেই জায়গাতে একটু ঢুকবো। এখন এটা তো ক্লোজ। এবার তাকাও, কার্বন ডাই অক্সাইড, কার্বনের শেষ কক্ষপথে কয়টা থাকে? আমার সাথে একটু কথা বলতে হবে। তামিম, কার্বনের শেষ কক্ষপথে ইলেকট্রন কয়টা থাকে যখন ইলেকট্রন বিন্যাস করি আমরা? শেষ কক্ষপথে 4টা। 4টা থাকে। আচ্ছা, তাহলে আমরা এই যে কার্বন দিলাম, দিচ্ছি, কয়টা অক্সিজেন আছে? 2টা অক্সিজেন, এই যে দুই পাশে 2টা অক্সিজেন দিলাম, তাহলে কার্বনের এই যে 4টা আছে দিছি, তাহলে অক্সিজেনের কয়টা আছে? 6টা। অক্সিজেন কি থাকে? থাক,
অসুবিধা নাই, দাঁড়াও একটু 1 সেকেন্ড। অক্সিজেনের শেষ কক্ষপথে থাকে 6টা, তাই না? এই যে আমরা 6টা দিলাম, দিচ্ছি, এই 6টা দিচ্ছি, ভালো। সিলিকন ডাইঅক্সাইড, সিলিকনের শেষ কক্ষপথে কয়টা থাকে? 4টা থাকে। আমি দুটা দুটা একবারে বন্ধন দিয়ে দিচ্ছি, এটা খেলে দিইনি, এটাও দিয়ে দিই বন্ধন, দরকার কি আছে। অ্যামোনিয়া NH3, তাহলে এটাকে যদি আমরা বন্ধনটা গঠন করি, এটা সিলিকন ডাইঅক্সাইড, এটা হলো কার্বন ডাইঅক্সাইড, আর এটা অ্যামোনিয়া। অ্যামোনিয়ার যদি বন্ধন গঠন করি, নাইট্রোজেন কয়টা আছে? 3টা, এই সরি, নাইট্রোজেন 1টা, হাইড্রোজেন 3টা, এরকম দেই। সিলিকনের শেষ কক্ষপথে 4টা, নাইট্রোজেনের শেষ কক্ষপথে থাকে 5টা। এবার একটু খুব ভালো করে লক্ষ্য করো, একটা নোট লিখো, একটা নোট লিখবা, যেটা পোলার কেন হবে কেন হবে না। যদি এর হলো চতুর্পাশে, অর্থাৎ এই যে কার্বন বলি, সিলিকন বলি, যেটা আমাদের কি বলে একটা এই যে অধাতুগুলা যেগুলোর সাথে বিভিন্ন যৌগগুলা বন্ধন গঠন করে থাকে, বা এর মধ্যবর্তী যে মৌলটা থাকে, যেমন কার্বন ডাইঅক্সাইড মধ্যবর্তী মৌল কার্বন দিয়েছি, সিলিকন ডাইঅক্সাইডের মধ্যবর্তী মৌলটা কি দিয়েছি? সিলিকন দিয়েছি। নাইট্রোজেনের মধ্যবর্তী, অ্যামোনিয়ার মধ্যবর্তী নাইট্রোজেন দিয়েছি। অর্থাৎ উভয় পাশে যদি একই পরমাণু থাকে, উভয় পাশে একই পরমাণু যদি থাকে, কি পরমাণু? একই পরমাণু। উভয় পাশে একই পরমাণু থাকলে এটা হবে নন পোলার, এটা হবে নন পোলার। আর উভয় পাশে যদি একই পরমাণু না থাকে, তাহলে সেটা পোলার। উভয় পাশে একই পরমাণু যদি না থাকে, একই পরমাণু না থাকলে এটা হবে পোলার। এবার কি ব্যাপারটা বুঝাতে পারছি? এবার দেখো, কার্বনের উভয় পাশে কি দুটো অক্সিজেন অণু আছে কিনা? একই মতো অক্সিজেন অণু কিনা? কার্বনের দুই পাশে একই মতো দুটো অণু, অক্সিজেন অণু। স্বাভাবিক অর্থে এটা নন পোলার, নন পোলার। অক্সিজেন, সিলিকনের উভয় পাশে দুটো অক্সিজেন একই অণু, তাহলে এটা হলো নন পোলার। আর নাইট্রোজেনেরও তো একই অণু, তাহলে হিসাবে এটাও হওয়ার কথা ছিল নন পোলার। কি তামিম সাহেব, কথাটা ব্যাপারটা বুঝাতে পারছি কিনা? জি স্যার। মানে উভয় পাশে একই মতো থাকলে, বা 3 পাশে 4 পাশে 5 পাশে যদি একই মতো উপাদান থাকে বা একই মতো মৌল থাকে, এটা কি হবে? নন পোলার। তাহলে সেই ক্ষেত্রে অ্যামোনিয়াও কি নন পোলার, সিলিকন ডাইঅক্সাইডও নন পোলার, আর কার্বন ডাইঅক্সাইডও নন পোলার। তাহলে উত্তর কি? পোলার কোনটা? এখন দেখো, কার্বনের শেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? 4টা। 4টা ইলেকট্রন থাকে। তো কার্বনের কোনো মুক্ত জোড়ের বা মুক্ত ইলেকট্রন আছে? না। 4টা বন্ধন গঠন করে 4টা ইলেকট্রন শেষ, এর কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। তো উভয় পাশে যদি একই পরমাণু থাকে এবং মুক্ত ইলেকট্রন না থাকে, খুব মন দাও, উভয় পাশে একই পরমাণু আছে, অক্সিজেন আছে, কিন্তু কোনো মুক্ত ইলেকট্রন নাই, তাহলে এইটা সোজা বাংলা কথা নন পোলার। সিলিকনের সবার শেষে কয়টা আছে? 4টা। দুটো অক্সিজেনের সাথে দুটা দুটা যুক্ত হয়েছে, দুটা 4টা হয়েছে, এটা কোনো কি মুক্ত ইলেকট্রন আছে? মুক্ত ইলেকট্রন নাই, যে কারণে এটা কি নন পোলার। কিন্তু উভয় পাশে একই পরমাণু থাকলে সেটা নন পোলার হবে, আমরা জানি। কিন্তু এইখানে দুইটা লন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এই অ্যামোনিয়া অণুটি হলো পোলার অণু। আমি কি বিষয়টা বুঝাইতে পারছি? আমরা আরো কিছু উদাহরণে যাই, আমাদের বুঝতে সুবিধা হবে। আমরা এই সেল বলছি, এইচ আর সেল আলাদা মৌলের পরমাণু, পোলার। তারপরে আমরা যদি বলি এইচএফ আলাদা মৌলের পরমাণু, পোলার। এখন BF3 যদি আমরা দেই, এই যে বি, এখানে এফ, এখানে এফ, এখানে এফ, এটা দেখো দেখি বির মানে এই যে বি বর্ণের সর্বশেষে বা সর্বশেষ কক্ষপথে কয়টা ইলেকট্রন থাকে? ব্রোন 5, প্রথমে 2 থাকে, তারপরে কত থাকে? 3 থাকে, মনে আছে? জি স্যার। 3। তো 3টার সাথে 3টা ফ্লোরিন, একই মৌল, কিন্তু কোনো লন পেয়ার ইলেকট্রন উপরে আছে কিনা? কোনো লন পেয়ার ইলেকট্রন নাই।
বা মুক্ত জোড় কোনো ইলেকট্রন নাই, যে কারণে এটা কি নন পোলার, নন নন পোলার। এখন যদি আমরা পানি বলি, পানি, এই যে অক্সিজেন দিলাম, অক্সিজেনের এই পাশে দুটা কি দিলাম, হাইড্রোজেন দিলাম, তাহলে অক্সিজেনের শেষ কক্ষপথে কয়টা থাকে, 6টা, তার মধ্যে 2টা যুক্ত হয়েছে, বাকি তো থাকে 4টা। এই যে লন পেয়ার ইলেকট্রন থাকার কারণে এটা পোলার। এখন যদি আমরা বলি বি, স্যার জি স্যার, বেঞ্জিনের উদাহরণটা দেন না একটু বুঝে, বেঞ্জিন দিয়ে। বেনজিন, স্যার বেনজিন তো পোলার অণু নয় স্যার, বেনজিন দিয়ে তো পোলার হবে না। এরকম দুটা হলো যৌগ বা মৌল মিলে লাগবে দুটা, বেনজিন তো আলাদা জিনিস। এটা বেনজিনের ক্ষেত্রে যে আমরা শিখবো অ্যারোমেটিক কি অ্যালোপেটিক, এটা শিখতে পারি। বেনজিন তো পোলার নয় স্যার, এই যে বেনজিন যে আলাদা আছে, বেনজিন যে এরকম, এইখানে বেনজিনে গিয়ে আমরা শিখতে পারি এটা অ্যারোমেটিক কিনা অ্যালিফেটিক, অ্যারোমেটিক কিনা অ্যালিফেটিক, এটা আমরা শিখতে পারি। কিন্তু বেনজিন দিয়ে পোলার নন পোলার বোঝানো সম্ভব নয়, কারণ পোলার নন পোলার হইতে গেলে সমযোজী যৌগ হইতে হবে এবং দুটা দুটা মৌল মিলে সমযোজী যৌগ গঠন করে, এইরকম আহ মৌল মিলে বা এরকম যৌগ মিলে আসলে পোলার হবে আর কি, এছাড়া পোলার হবে না। আচ্ছা, আমি তোমাদের কাছে একটা কোশ্চিন করি। এখন একটা মানে যৌগ, সমযোজী যৌগ পোলার হবে কিনা এটা বোঝার জন্য আমাদেরকে কি কি চিন্তা করতে হবে, তোমাদের কি মনে আছে? আমি একটু বলে নেই। এক নম্বরে আমাদেরকে দেখতে হবে যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য। তাহলে আমাদেরকে পোলার হইতে গেলে আমাদের 3টা জিনিস একটু মনে রাখতে হবে, যে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ঠিক আছে কিনা, তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য ঠিক আছে কিনা, ঠিক আছে কিনা। 2 নম্বর দেখতে লাগবে যে উভয় পাশে, 2 নম্বর দেখতে হবে যে উভয় পাশে একই মৌল আছে কিনা, উভয় পাশে একই মৌল আছে কিনা। 3 নম্বর আমাদেরকে যেটা বুঝতে হবে সেটি হচ্ছে দুই পাশে বা উভয় পাশে, দুই পাশে বা উভয় পাশে একই মৌল আছে কিনা এবং মুক্ত জোড় বা লন পেয়ার, মুক্ত জোড় বা লন পেয়ার ইলেকট্রন আছে কিনা। এই 3টা জিনিস যদি আমরা বুঝতে পারি তাহলে আমরা নিঃসন্দেহে বলে দিতে পারবো এটা পোলার হবে নাকি নন পোলার হবে নাকি আয়নিক হবে। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা? কারো কোনো প্রবলেম আছে কিনা শুধু আমাকে এতটুকু বললে হবে। না জি আচ্ছা না। আচ্ছা, তোমরা বুঝতে পারছো তো না? হ্যাঁ স্যার বুঝছি। হ্যাঁ, বুঝতে পারছি। তাহলে আমরা আরেকটা উদাহরণ একটু দেখতে পারি কিনা, স্যারেরা একটু দেখেন তো আপনারা। আচ্ছা, আমরা আরেকটা উদাহরণ দেখি, হ্যাঁ, যে এটা পোলার হবে নাকি নন পোলার হবে, নিচের কোন অণুটি পোলার বা নন পোলার। আমরা আরেকটা উদাহরণ দেখলে আমাদের প্রবলেমটা আসলে সলভ হয়ে যাওয়ার কথা। আমরা যদি এরকম বলি যে নিচের কোন অণুটি পোলার, নিচের কোন অণুটি পোলার হবে, অণুটি নিচের কোন অণুটি পোলার হবে। তাহলে 1 নম্বর অপশনে দেয়া আছে, আমরা এরকম দিয়ে রাখি যে এইচএফ। 2 নম্বর অপশনে আমরা দিই কি দিব, সেটা CH4 দেই। 3 নম্বর অপশনে আমরা যদি এখন দিয়ে রাখি কার্বন ডাই অক্সাইড। 4 নম্বর অপশনে আমরা যদি দিয়ে রাখি যে PCl3।
দিয়ে রাখলাম আর কি। এবার তোমরা বলো দেখি কোনটা পোলার? HF। HF পোলার। কারো কোনো কনফিউশন আছে কিনা? না অর্ণব, জহুরুল ইসলাম আইডিতে যে জয়েন করছে বাবা, কনফিউশন আছে? না স্যার। কনফিউশন না নাই। স্যার। আমাদের সাথে আর কে আছে জি না দেখি? স্যার। হৃদয় হাসান, কনফিউশন আছে? জি না স্যার। কনফিউশন নাই, তাই না বাবা? তাহলে আমরা যদি পোলার নন পোলার চিনে থাকি, তাহলে তোমরা আমাকে একটু 1 মিনিটে সহযোগিতা করবা জাস্ট খালি। সেটা হলো, তোমরা যদি আয়নিক বন্ধন কি চিনে থাকো, সমযোজী বন্ধন কি সেটা চিনে থাকো, তোমরা যদি মুক্ত জোড় বন্ধন জোড় ইলেকট্রন চিনে থাকো, তারপরে তোমরা যদি এটা চিনো যে সুপ্ত যোজনী নির্ণয় মৌলের ক্ষেত্রে, যৌগের ক্ষেত্রে, এবং কোনটি পোলার হবে কোনটি নন পোলার হবে, এতটুকু পর্যন্ত যদি তোমরা শিখে থাকো, তাহলে আমি মনে করি পঞ্চম অধ্যায়ের এমন কোনো কোশ্চেন নাই যে কোশ্চেনটা তোমাদেরকে এলোমেলো লাগবে। আমি কি বিষয়টা বুঝাতে পারছি? তাহলে তোমাদের একটা হোম টাস্ক দেই। হোম টাস্ক হলো, তোমাদের যে সহায়ক বই আছে, সহায়ক পাঠ্য বই, এই সহায়ক পাঠ্য বই থেকে বিভিন্ন বোর্ডে আসা এই 150টি বা কারো কারো বই 100টি আছে, আবার কারো কারো বইয়ে দেখলাম যে 75টার মতো আছে বোর্ডে আসে আর কি। এমসিকিউ পড়াশোনা করতে হবে, পড়াশোনা করে আমাকে জানাতে হবে, বা পেজে কমেন্ট করতে হবে। যে স্যার পারছি কি পারি নাই। বুঝতে পারছো? পারবা কিনা? আমি একটু শেয়ারটা বন্ধ করে দিচ্ছি। আচ্ছা, এবার ইভামনি, বিষয়টা বুঝতে পারছো বাবা? হ্যাঁ স্যার বুঝছি। আচ্ছা, এখন করতে পারবা তা না? হ্যাঁ স্যার পারবো। হৃদয় হাসান, স্যার পারবো। আচ্ছা যদি পারো, আমি তোমাদেরকে একটা ছোট কাজ দেখাই। 1 মিনিট একটু তোমরা লাইনে থাকবা। দাঁড়াও, আমি একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে, একটু 1 মিনিট তোমরা লাইনে থাকো, আমি একটু দেখাচ্ছি। হ্যাঁ স্যার, পেজের লিংকটা গ্রুপে দিলে ভালো হতো। আচ্ছা, পেজের লিংকটা আমি গ্রুপে দিয়ে দিচ্ছি। দিয়ে এরকম একটা কোশ্চেন দেয়া আছে, এই কোশ্চেনটা তোমরা যদি সম্ভব হয় তোমরা এরকম কোশ্চেনটার একটা উত্তর করে দিয়ে যাবে, হ্যাঁ, যে এটা হবে। আচ্ছা, আমি তোমাদেরকে গ্রুপে এখনই পেজের লিংকটা দিয়ে দিচ্ছি। আর এই ভিডিওটা আমি তোমাদেরকে, আচ্ছা তোমাদের ভিডিওটা তোমরা ডাউনলোড করতে পারছো না? না স্যার, ডাউনলোড করা যাচ্ছে না। জি জি জি, আমি তাহলে একটু তোমাদেরকে হেল্প করে আমি ইউটিউবের লিংকটা দিয়ে দিচ্ছি একটু পরে। এটা রেকর্ডটা করে দিয়েন স্যার। জি 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 স্যার, জি স্যার, আমি লিংকটা হচ্ছে পেজের লিংকটা এখনই দিয়ে দিচ্ছি। তারপর আমি ইউটিউবে চ্যানেলের লিংকটাও দিয়ে দিচ্ছি তোমাদের, যেখানে তোমরা এটা দেখতে পাবা। এটা আনলিস্টেড করা আছে, যারা জি শুধু যে লিংকে ঢুকবে তারাই পাবে, তাছাড়া কেউ পাবে না। বুঝতে পারছো? জি স্যার। জি জি জি, ঠিক আছে বাবা, আমি দিচ্ছি তাহলে। ঠিক আছে, এই পর্যন্তই। এই অধ্যায়টা তোমরা একটু পড়াশোনা করবা, সকলে ভালো থাকবা। তাহলে ঠিক আছে, আল্লাহ হাফেজ, আবারও দেখা হবে। সকলে ভালো থাকবা, সকলে সুস্বাস্থ্য কামনা করে আগামী ক্লাসে জয়েন করবার জন্য আহ্বান করছি। হ্যাঁ, ওকে, ঠিক আছে, আল্লাহ হাফেজ।